Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that all of you are very fine and you are learning spoken English every day and every moment with this YouTube channel. And I'm Mr. Mijanur Rahman, is always with you to provide you correct and proper English spoken and English grammar learning materials by this YouTube channel. Today I am gonna teach you about spoken English. This is class number 73. You have already got 72 classes for your spoken English. So before going to start our today's lesson, I would like to invite you to subscribe the channel if you are new here, and if you have already subscribed, I would like to thank you so much. So let's see what is today's lesson. Here I have written 3 structures. I will show you some structures by which you will be able to make lots of English sentences for your daily communication and daily conversation. Sometimes if I say in Bengali, you will be able to understand correctly and easily. That's why I will also use Bengali language. First, the structure is no sooner had then subject V3. V3 means third form of main verb or past participle form of main verb. Then ext. Ext means extension. Then here will be a conjunction, that is then. যখন no sooner had দিয়ে কোনো সেন্টেন্স শুরু থাকবে তখন তার মাঝখানে একটি কনজাংশন থাকবে, that will be then, not then, it is then. তারপরে সেকেন্ড দ্বিতীয় অংশ আরেকটি বাক্য অংশ থাকবে, সেটি সেখানে সাবজেক্ট বলবে, তারপরে B2, that means past form of main verb, then ext or extension. So this is the structure. এর আরেকটি এই একই ফরম্যাট আরেকটি রয়েছে, সেটি হচ্ছে হার্ডলি বা স্কেয়ারসলি হ্যাড. Hardly had or scarcely had, then subject V3 or past participle form of main verb extension. Here will be when. When যখন no sooner had থাকছে তখন আমরা when ব্যবহার করব, যখন scarcely বা hardly থাকছে তখন সেখানে when ব্যবহার করব. no sooner থাকলে then ব্যবহার করব, hardly বা scarcely থাকলে when ব্যবহার করব. You should be clear about it. no sooner had এর সময় আমাদের then ব্যবহার করতে হবে, hardly বা scarcely had এর সময় when ব্যবহার করতে হবে. তাহলে এই সেন্টেন্সগুলো আমরা কখন ব্যবহার করি? এগুলো অনেক বেশি ব্যবহৃত হয়। যেমন আমরা বলে থাকি যখন তখন, সেই যখন তখনের ক্ষেত্রে আমরা এই যে no sooner had বা hardly had ব্যবহার করে থাকি। যখনই তখনই, যখন শুধু যখন বললে আমরা when বা while ব্যবহার করে থাকি, কিন্তু যদি বলি যখনই তখনই, সেই ক্ষেত্রে no sooner had বা hardly had, scarcely had এগুলো ব্যবহার করতে হয়। এগুলোর আরেকটি ফরম্যাট রয়েছে, ওই একই ধরনের কথা আমরা as soon as ব্যবহার করে করতে পারি। যখনই বা যেই মাত্র তখনই, এই ক্ষেত্রে আমরা as soon as ব্যবহার করতে পারবো, hardly had ব্যবহার করতে পারবো, scarcely had বা no sooner had ব্যবহার করা যাবে। তবে পার্থক্য হচ্ছে কোথায়, সেগুলোই দেখতে হবে। no sooner এর সময় আমাদের একটা জায়গায় then ব্যবহার করতে হবে, দ্যাট মিনস দুটো অংশ থাকবে এই সেন্টেন্সগুলো, মাঝখানে ব্যবহার করতে হবে then, এবং hardly had, scarcely had এর সময় ব্যবহার করতে হবে when. Here I have written 2 examples. যখনই আমরা পৌঁছালাম তখনই অনুষ্ঠান শুরু হলো, এগুলি আমাদের কিন্তু বলতে হয়। সকালে আমি এরকম আমরা বলে থাকি, যখনই সকালে ঘুম থেকে উঠলাম তখনই শরীরে খুব ব্যথা হচ্ছিল। আবার যে যখনই আমি সকালে ঘুম থেকে উঠলাম তখনই বাহিরে বৃষ্টি হচ্ছিল, যখনই আমি সকালে ঘুম থেকে উঠলাম তখনই আমার মা নাস্তা রেডি করেছিল। এই যে কথাগুলো আমরা বলছি, এগুলোর ক্ষেত্রে এই no sooner had, hardly had এগুলো ব্যবহৃত হয়। তাহলে প্রথমে যখনই আমরা পৌঁছলাম তখনই অনুষ্ঠান শুরু হলো। এখন আমি কোনটা দিয়ে শুরু করব? no sooner had দিয়েও শুরু করতে পারি, hardly had বা scarcely had দিয়েও শুরু করতে পারি। ইট উইল ডিপেন্ড অন দ্য স্পিকার্স। যে বক্তব্য শুরু করবে তার উপরে ডিপেন্ড করবে। as soon as দিয়েও শুরু করা যাবে, শুধু ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অ্যান্ড ইউ উইল হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো কীভাবে আমরা তৈরি করবো সেগুলোর স্ট্রাকচারগুলো মনের মধ্যে রাখতে হবে। তো ফার্স্ট, যখনই আমরা পৌঁছলাম তখনই অনুষ্ঠান শুরু হলো, তাহলে আমি এখানে no sooner had দিয়ে শুরু করি। no sooner had আমরা, তাহলে এখানে সাবজেক্ট হবে উই। উই পৌঁছলাম, ইংলিশ হচ্ছে রেস্ট, এর হবে থার্ড ফর্ম রেস্ট। no sooner had উই রেস্ট, যখনই আমরা পৌঁছলাম, তো এখানে দেয়ার ইজ নো এক্সটেনশন, তখনই, তাহলে দেন অনুষ্ঠান শুরু হলো। দ্য প্রোগ্রাম, দ্য প্রোগ্রাম শুরু হওয়ার ইংলিশ হচ্ছে স্টার্ট, কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে স্টার্টেড। দ্য প্রোগ্রাম স্টার্টেড, অনুষ্ঠান শুরু হলো, দ্যাট মিনস শুরু হয়েছিল।
হয়েছিল ওটাকে আমরা হলো বললেও হয়। দেন নাম্বার 2, যেই মাত্র, এখানে আমরা নসরা দিয়েও শুরু করতে পারি, কিন্তু আমি একটু ভিন্নটা দিয়ে দেখাচ্ছি। সেকেন্ড যে ওয়ারটা দিয়ে দেখাচ্ছি। হার্ডলি বা স্কেয়ার্সলি দিয়ে এখানে বললে হবে হার্ডলি আর স্কেয়ার্সলি হ্যাড আমরা, উই, রওনা করার ইংলিশ হচ্ছে স্টার্ট, তাহলে স্টার্টেড। হার্ডলি হ্যাড উই স্টার্টেড, রওনা করার ক্ষেত্রে স্টার্ট ব্যবহৃত হয়, শুরু করার ক্ষেত্রে স্টার্ট হয়। হার্ডলি হ্যাড উই স্টার্টেড, আমরা যখনই শুরু করলাম তখনই, হোয়েন, বৃষ্টি শুরু হলো। দ্য রেইন, অথবা শুধু রেইন দিলেও হয়, রেইন শুরু হলো, শুরু হওয়ার ক্ষেত্রে আমরা স্টার্টেড ব্যবহার করে থাকি, অথবা বিগিন, তাহলে বিগ্যান। দ্য রেইন বিগ্যান, দ্য রেইন স্টার্টেড। হার্ডলি হ্যাড উই স্টার্টেড, হার্ডলি হ্যাড উই বিগ্যান বললেও এখানে হয়, রওনা করার ক্ষেত্রে স্টার্টেড হয়, বিগ্যান। উই ক্যান ইউজ এট দ্য প্লেস অফ স্টার্ট, the replacing word of start is began ব্যবহার করা যায়, started ব্যবহার করা যায়। hardly had we started or hardly had we began when the rain started or rain began, যে কোনো একটি ব্যবহার করলেই চলবে। তাহলে এগুলো আমরা as soon as দিয়ে ব্যবহার করতে পারতাম। তাহলে as soon as দিয়ে বললে শুধু উভয় ক্ষেত্রে the second form of main verb or past form of main verb ইউজ করতাম, when the sentence will be started with as soon as। আর no sooner had বা hardly had দিয়ে শুরু হলে আমাদের থার্ড ফর্ম অফ ফার্স্ট ভার্ব অ্যান্ড সেকেন্ড ফর্ম অফ সেকেন্ড ক্লোজ। তাহলে এখানে যদি আমরা এরকম বলতাম যে as soon as we started, তাহলে এখানে আর কনজাংশনটি বসতো না, সেখানে বসতো কমা। as soon as we started the rain began বা rain started। তারপর হচ্ছে যেই মাত্র সে আমাকে দেখলো, তাহলে as soon as দিলে এখানে ফার্স্ট ফর্ম, এখানেও ফার্স্ট ফর্ম অফ মেইন ভার্ব। যেই মাত্র সে আমাকে দেখলো, আর সে কান্না শুরু করেছিল বা শুরু করলো, একই কথা। তাহলে as soon as he দেখলো, তাহলে এখানে আমার সিন ব্যবহার করবো না, এখানে বলবো স আমাকে, তাহলে মি, স মি, হি সে কান্না শুরু করলো, তাহলে শুরু করা ইংলিশ হচ্ছে স্টার্টেড কান্না, টু ক্রাই অর ক্রাইং, টু ক্রাই অর ক্রাইং। যদি আমরা টু দেই তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো, টু না দিলে ক্রাইং দিলে হবে। হি স্টার্টেড ক্রাইং অথবা হি স্টার্টেড টু ক্রাই। as soon as he saw me, যখনই বা যেই মাত্র সে আমাকে দেখলো, হি স্টার্টেড টু ক্রাই অর হি স্টার্টেড ক্রাইং, সে কাঁদতে শুরু করলো। যেই মাত্র সে আমাকে দেখলো সে কাঁদতে শুরু করলো, তাহলে হি স্টার্টেড টু ক্রাই অর হি স্টার্টেড ক্রাইং। তাহলে নাম্বার 3, এই যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আমি এখানে দেখিয়েছি, now you can make thousands and thousands or more than thousands English sentences based on these 3 structures, and these structures are very common for our daily communication, for our everyday communication। দৈনন্দিন আমরা যে কমিউনিকেশনের ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি, বাংলায় আমি যে সেন্টেন্সগুলো এখানে বলেছি এই ধরনের সেন্টেন্স ব্যবহৃত যদি না হয়ে থাকে, ইউ ক্যান কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স যে এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি না। তো এই যে সেন্টেন্সগুলো আমি এখানে দেখেছি, ইফ ইউ ক্যান ফলো দ্য স্ট্রাকচার্স প্রোভাইডেড হিয়ার, ইউ উইল বি এবল টু মেক thousands or hundreds English sentences to write any type of paragraph, composition or any other free handwriting। এগুলো যখন ব্যাংক এক্সামের ক্ষেত্রে ট্রান্সলেশন আসে সেখানে ওগুলোতে ব্যবহৃত হয়। তাছাড়া যেখানে ব্যাংক এক্সামের রিটেন এক্সামের ক্ষেত্রে, বিসিএস রিটেন এক্সামের ক্ষেত্রে বড় বড় ট্রান্সলেশন করতে হয়, সেখানেও এই ধরনের সেন্টেন্স এসে থাকে এবং বিগত দিনে এসছে, সেজন্যই আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। তো এই যে এখানে আমি যে গঠন বিষয়টি নিয়ে আলোচনা করেছি, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড বা অ্যাজ সুন অ্যাজ, কখন কোনটি ব্যবহৃত হবে সেটি কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। যে এই ধরনের সেন্টেন্স যেই মাত্র, যখনই, তখনই, সেই সেন্টেন্সগুলো শুধু যখন তখন থাকলে হোয়েন বা হোয়াইল, আর যখনই তখনই যদি হয় তাহলে আমরা নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড অথবা অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্স তৈরি করব। নো সুনার হ্যাড দিলে কোথায় পার্থক্য, হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড দিলে কোথায় পার্থক্য, অ্যাজ সুন অ্যাজ দিলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কনজাংশন বসে না, সেখানে বসে কমা, এবং ওখানে যেমন ভার্বের থার্ড ফর্ম রয়েছে কিন্তু এখানে থার্ড ফর্ম নেই, ফার্স্ট ফর্মই ব্যবহৃত হয় যদি অতীতের কোনো কথা আমরা বলে থাকি। তারপরে যে নাম্বার 3, আমরা সাধারণত এরকম বলে থাকি তুমি এর জন্য দায়ী, তুমি এটা করতে পারবে। তাহলে এই যে তুমি এটা করতে পারবে যখন আমরা জোর দিয়ে প্রকাশ করছি, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন
এবং তার পূর্বে আবার সেই যে পারবে তাকে বোঝাতে আমরা সেন্টেন্স এর তৈরি করার জন্য সেই নাউন বা প্রোনাউন ব্যবহার করে এরপরে রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করে থাকি। যেমন আমরা এরকম বলে থাকি সকালে থেকে রাত পর্যন্ত এই ধরনের সেন্টেন্স ব্যবহৃত হয়। সাপোজ অফিসে কেউ জুনিয়র রয়েছে, বস তাকে বলতে পারে যে আকরাম তুমি এটি পারবে, আকরাম আপনি এটি পারবেন। এই যে আপনি তুমি যখন জোর দিয়ে বোঝানো হচ্ছে তার উপরে যখন আমি বেশি কনফিডেন্স রাখছি, সেক্ষেত্রে আমরা তুমি ই প্রত্যয় যুক্ত করে সেন্টেন্স তৈরি করছি। আর প্রত্যয় যদি যখন সেন্টেন্স তৈরি করি তখন এই স্ট্রাকচারটি অবশ্যই ইউ মাস্ট ফলো দিস স্ট্রাকচার, যে তুমি এটি পারবে। অথবা যদি বলি তুমি এটি পারতে, এটি তুমিই পারতে বা এটি তুমিই করেছো। এই যে অতীতের যদি আমি জোর দিয়ে বোঝাই তাহলে আমরা ইট ওয়াজ দিয়ে শুরু করব। আর যদি বলি যে তুমি এখন পারবে, সেক্ষেত্রে এখন বর্তমানের জোর দিয়ে কিছু বোঝালে সেক্ষেত্রে আমরা ইট ইজ দিয়ে শুরু করব। আর অতীতের কোনো কিছু জোর দিয়ে বোঝালে ইট ওয়াজ দিয়ে শুরু করব। তাহলে এখানে এক্সাম্পল দিয়েছি, তুমি এর জন্য দায়ী, তাহলে ইট ইজ ইউ, ইট ইজ ইউ, ইট ইজ ইউ, তুমি তারপরে এখন এখানে হু বসাবো কখন, হু ইজ বসাবো কখন, এটি মনে রাখতে হবে। হু বসাবো এটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে, হু হচ্ছে ফর, হু ইজ ফর পার্সন অ্যান্ড হু ইজ ফর ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস। যদি কোনো ইনএনিমেট কোনো এখানে নাউন বা প্রোনাউন থাকে সেক্ষেত্রে আমরা তার পরিবর্তে হুইজ ব্যবহার করব। আর যদি এনিমেট হয় অথবা কোনো পার্সন হয় সেক্ষেত্রে আমরা উইল ইউজ হু। তাহলে ইট ইজ ইউ, এটা তুমি, তুমি হু। এখন এখানে যে ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে ভার্ব ব্যবহার করব বর্তমানে যেহেতু বুঝিয়েছি, তাহলে বর্তমানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজ, আর অতীতের ব্যবহার করলে ওয়াজ। হু ইজ দায়ী, দায়ীর ইংলিশ হচ্ছে রেসপন্সিবল, রেসপন্সিবল। যে ইট ইজ ইউ হু ইজ রেসপন্সিবল, এর জন্য রয়েছে, তাহলে ফর দিস, ফর দিস। ইট ইজ ইউ হু ইজ রেসপন্সিবল ফর দিস, তুমি এর জন্য দায়ী। তারপরে যদি আমরা দেখাই যে আরও কিছু এক্সাম্পল যদি আমরা এখানে দেখি সেক্ষেত্রে বুঝতে পারবো যে এটি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তবে in our daily communication, in our daily conversation from our bedroom to our office, we need to use this type of sentences for our everyday communication, for our daily communication. That's why today's structures are very important for you. যেমন আমি যদি এরকম বলি যে তুমি এটি বা তুমি এটি করেছিলে, এটি করেছিলে, তাহলে আমরা এরকম বলবো ইট ওয়াজ ইউ হু ডিড ইট, ইট ওয়াজ ইউ হু ডিড ইট। এটা তুমিই তো যে এই কাজটি করেছিলে, আমরা এরকম বলে থাকি যে এটা তো তুমি যে এই কাজটি করেছিলে। এখন এখানে সেক্ষেত্রে আমরা ইজ দিলেও তাতেও বোঝা যাবে যে এখন আমি করেছো অনেক আগে, কিন্তু আমি এখন বলছি যে এটা তুমি যে এই কাজটি করেছিলে বা এই ভুলটি করেছিলে, এই পারফরমেন্সটি করেছিলে। তাহলে ইট ইজ ইউ হু ডিড ইট অথবা ইট ওয়াজ ইউ হু ডিড ইট। তারপরে যদি এরকম হয় যে করোনা ভাইরাস আমাদের সব ধ্বংস করেছিল, যে করোনা ভাইরাসই আমাদের সব ধ্বংস করেছিল। তাহলে এই যে ই রয়েছে এই জন্য ইট ইজ করোনা ভাইরাস, এখন এই ভাইরাস তো কোনো ব্যক্তি নয়, পার্সন নয়, সেক্ষেত্রে আমরা এখানে হুইজ ব্যবহার করবো, হুইজ। তাহলে সব ধ্বংস করেছিল, তাহলে এখানে আর বি ভার্ব ব্যবহৃত হবে না। বি ভার্ব আমরা কখন ব্যবহার করব,
যখন এখানে আমরা দেখব যে মূল ভার্বের কোনো কথা নেই, মূল ভার্ব কোনটি, যে ভার্বগুলো দিয়ে কাজ করা বোঝাবে সেগুলো হচ্ছে মূল ভার্ব। আর যেখানে মূল ভার্ব থাকে না, দ্যাট মিনস ওই সেন্টেন্সগুলোতে যদি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়ে থাকে তাহলে সেখানে আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি। কারণ হচ্ছে অ্যাডজেক্টিভ বি ভার্বের পরে বসতে পারে, তবে যদি মূল ভার্বের কোনো উল্লেখ না থাকে সেই সেন্টেন্সগুলোতে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি, দ্যাট মিনস এম ইজ আর ওয়াজ আর এগুলো ব্যবহার করে থাকি। তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার হবে না, কারণ হচ্ছে এই যে মূল ভার্বের কথা রয়েছে। তাহলে ইট ইজ করোনা ভাইরাস হুইচ ধ্বংস করেছিল, তাহলে ডিস্ট্রয়েড, হুইচ ডিস্ট্রয়েড সব কিছু, এভরিথিং আমাদের, তাহলে এভরিথিং আস এটি হবে না, কারণ এভরিথিং অফ আস আমাদের। তাহলে এই আমাদের যার সাথে রয়ের যুক্ত থাকে তার পূর্বে আমরা অফ ব্যবহার করে থাকি। তাহলে ডিস্ট্রয়েড এভরিথিং অফ আস, যে এই করোনা ভাইরাসই আমাদের সব কিছু ধ্বংস করেছে। তাহলে আবার এটা বলতে পারি যে তোমার ভাই ই, তোমার ভাই ই এই কাজের জন্য দোষী, তোমার ভাই এই কাজের জন্য দোষী। তাহলে এরকম ইট ইজ ইয়োর ব্রাদার, ইট ইজ ইয়োর ব্রাদার। তাহলে ব্রাদার ইজ পারসন, সো উই উইল ইউজ হু। হু এখানে দোষী, দোষী হচ্ছে গিলটি, গিলটি ইজ অ্যাডজেক্টিভ। তাহলে দোষী, দোষী বুঝিয়েছে, যেহেতু এখানে তার অপরাধ বুঝিয়েছে তাহলে এটি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা এখানে কোনো কাজ করার শব্দ নেই, সো এই জায়গায় আমরা উই উইল ইউজ অক্সিলারি ভার্ব আর বি ভার্ব। তাহলে হু ইজ গিলটি, হু ইজ গিলটি এই কাজের জন্য, তাহলে ফর দিস ওয়ার্ক, ফর দিস ওয়ার্ক ইট ইজ ইউর ব্রাদার হু ইজ গিলটি ফর দিস ওয়ার্ক। আমরা এই ধরনের সেন্টেন্স অলওয়েজ ব্যবহার করে থাকি। যেমন যে আবার একটি সেন্টেন্স দিয়ে যদি বুঝাই, আমি ই তোমাকে সাহায্য করতে পারি, যে আমি একমাত্র তোমাকে সাহায্য করতে পারি। তাহলে আমি ই যখন বলছি তাহলে ইট ইজ আই হু, তাহলে সাহায্য করতে পারি, পারার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ক্যান। তাহলে হু ক্যান হেল্প ইউ, ইট ইজ আই হু ক্যান হেল্প ইউ, এটা আমি যে তোমাকে সাহায্য করতে পারি। তো এই যে স্ট্রাকচারগুলো আমি এখানে দেখিয়েছি এগুলো প্রত্যেকেরই প্রয়োজন, এবং অবশ্যই এই স্ট্রাকচারগুলো দিয়ে অবশ্যই তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। তারপরে আর যদি কোনো স্ট্রাকচার আমি এখানে দেখাই, সেটি হচ্ছে আরও কিছু সহজ স্ট্রাকচার যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি প্রয়োজন হয়, তাহলে সেগুলো আমরা এখানে দেখাতে পারি। তো এখানে আমি দেখিয়েছি 3 স্ট্রাকচার। স্ট্রাকচার নাম্বার 4 নম্বরে স্ট্রাকচারটি আমি এরকম করতে পারি যে হোয়েন অথবা হোয়াইল, তারপরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, দেন আবার আরেকটি অংশে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এখন এখানে একটি জিনিস মনে রাখতে হবে, সেম টেন্স, একই টেন্সের মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা সেন্টেন্স তৈরি করব। এখানে যদি এক্সাম্পল দিয়ে দেখাই, যখন আমি বাসায় এসেছিলাম তখন মা ভাত রান্না করতে ছিল। যখন আমি বাসায় এসেছিলাম তখন মা ভাত রান্না করতে ছিল। তাহলে হোয়েন যখন আমি বাসায় এসেছিলাম, আই কেম টু হাউস, কেম টু হাউস।
অথবা টু যখন আমরা ব্যবহার করব তখন হাউস হবে, আর টু ব্যবহার না করলে হোম হবে। হোয়েন আই কেম হোম, যখন আমি বাসায় আসলাম, অথবা হোয়েন আই কেম টু হাউস, যখন আমি বাসায় এসেছিলাম তখন। এখন এই যে যখন এবং তখন, এই যখন তখন বুঝতে শুধু হোয়েন একাই বুঝতে পারে, যখন তখন। সেক্ষেত্রে আমরা যদি আবার লিখি দেন, তাহলে কিন্তু হবে একই সেন্টেন্স একবারই কনজাংশন বসে, একাধিকবার ব্যবহৃত হয় না। তাহলে মাদার রান্না করতেছিল, তার মানে তার কাজটা চলতেছিল, এই ক্ষেত্রে এখানে হবে কন্টিনিউয়াস টেন্স, দ্যাট মিনস অতীতের কন্টিনিউয়াস টেন্স, সেটাকে আমরা বলে থাকি ইংলিশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মাদার ওয়াজ কুকিং রাইস। হোয়েন আই কেম টু হাউস or when I came home, mother was cooking rice. তখন মা ভাত রান্না করছিল। তারপরে এখানে সেম টেন্স বলানো হয়েছে। আবার যদি আমি এরকম দেখাই যে রিনাকে বিরক্ত করো না যখন সে ঘুমায় বা ঘুমাচ্ছে। রিনাকে বিরক্ত করো না যখন সে ঘুমায় অথবা ঘুমাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে করবো, যেহেতু বিরক্ত করো না, তাহলে কে বিরক্ত করবে তার নাম নেই, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অংশ। তাহলে সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা নেগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়, তাহলে সেটি ডোন্ট দিয়ে শুরু করতে হবে। নেগেটিভ যদি হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ডো নট দিয়ে শুরু হয়। ডোন্ট বিরক্ত ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব রিনা হোয়াইল অর হোয়েন, যখন সে ঘুমাচ্ছে। তাহলে রিনা ইজ ফিমেল জেন্ডার, সো উইল ইউজ শি। সে ঘুমাচ্ছে, শি ইজ স্লিপিং, সে ঘুমায় অথবা ঘুমাচ্ছে। দিস ইজ প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ ঘুমাচ্ছে বলতে এখন ঘুমানোর কাজটি চলছে। তাহলে যে তাকে বিরক্ত করো না যখন সে কথা বলছে, তাহলে ডোন্ট ডিস্টার্ব হিম হোয়াইল হি ইজ টকিং, হোয়াইল হি ইজ স্পিকিং, তাকে বিরক্ত করো না যখন সে কথা বলছে। তারপরে এরকম হতে পারে যে আমাকে বিরক্ত করো না যখন আমি কথা বলছি, তাহলে ডোন্ট ডিস্টার্ব মি হোয়াইল আই অ্যাম টকিং, যখন আমি কথা বলছি, যখন আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং, যখন আমি হাঁটছি, ওয়াকিং। তারপরে যখন আমি পড়াশোনা করছি, স্টাডিং। অনেক সময় এরকম বলে থাকি যে আমাকে বিরক্ত করো না যখন পড়ছি তখন আমাকে বিরক্ত করো না, তাহলে সেটি ইংলিশে বললে হবে ডোন্ট ডিস্টার্ব মি হোয়াইল আই অ্যাম স্টাডিং। তারপর হচ্ছে যখন আমি পানি পান করছি তখন বিরক্ত করো না, তাহলে হোয়াইল আই অ্যাম ড্রিঙ্কিং। এই ধরনের সেন্টেন্স উই নিড টু ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ। সো উই শুড মেমোরাইজ দিস স্ট্রাকচার্স for our spoken English, for the development of our spoken English. তাহলে এই গেল আমাদের 4 নাম্বার যে স্ট্রাকচারটি সেটি। এরপরে আর যে স্ট্রাকচার দিয়ে পরীক্ষাতে আসে সেটি হচ্ছে এরকম আরেকটি স্ট্রাকচার, যে এই স্থানেই আমি জন্মেছিলাম। এই যে স্থানেই বলেছি, এটি আমি এখানে জোর দিয়ে বোঝানোর এখানে চেষ্টা করছি। যখন ই প্রত্যয় যুক্ত হয় তখনই, যখন সেটিকে আমরা জোর প্রকাশ করি বা কোনো ওটার উপরে উই পুট এমফাসাইজ অন দ্যাট পারসন অর অন দ্যাট ওয়ার্ড, যে এখানেই আমি বাস করি, এই জায়গাতেই বা এই স্থানেই আমি বসবাস করি, এই খাবারটি আমি খাই। এই যে বেশি যখন জোর দিয়ে বলবো আমরা, সেখানে আমরা এই কী ব্যবহার করবো, ইট ইস অথবা দিস ইস। তাহলে এর গঠনটি হবে এরকম, স্ট্রাকচার যে দিস ইজ অর ইট ইজ প্লাস স্থান বোঝালে দ্য
প্লেস। আর যদি সময় বোঝায় তাহলে দ্য টাইম, দ্য টাইম। তারপরে হচ্ছে যদি স্থান হয় তাহলে আমরা লিখব হোয়ার, হোয়ার মিন্স প্লেস, স্থানের ক্ষেত্রে হোয়ার। তারপরে যদি সময়ের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে হোয়েন, হোয়েন মিন্স টাইম, হোয়েন ইট উইল বি ইউজ টু ইন্ডিকেট টাইম। তাহলে টাইম, প্লেস, this is the place or this is the time, it is the place or it is the time. Place in the to indicate place we will use the conjunction where, and to indicate time we will use when. তারপর হচ্ছে subject, তারপর হচ্ছে verb, then extension. এখন এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছি এটি যদি এই উদাহরণ এটাকে আমি ট্রান্সলেট করি এই স্থানে, তাহলে আমরা এখানে কি লিখব? ইট ইজ দ্য প্লেস অর দিস ইজ দ্য প্লেস। প্লেস এই জন্য আমরা এখানে কী ব্যবহার করবো? হোয়ার। তারপরের অংশটি হচ্ছে কি? আমি জন্মেছিলাম, দ্যাট মিনস আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে আই ওয়াজ born, I was born. This is the place or it is the place where I was born. এরপরে এটা যদি আরেকটা আমি স্ট্রাকচার দিয়ে উদাহরণ দিয়ে দেখাই, যে রাতেই আমরা গল্প করি, গল্প করি। এখন রাতে আমরা গল্প করি সেটি এক কথা, রাতেই আমরা গল্প করি সেটি হচ্ছে আরেক কথা। রাতেই যখন বলবো তখন আমরা স্ট্রাকচারে দেব। তাহলে রাতেই আমরা গল্প করি, তাহলে ইট ইজ নাইট, নাইট মিন্স টাইম, ইট ইজ নাইট হোয়েন, হোয়েন উই গজিপ, হোয়েন উই গজিপ, যখন আমরা গল্প করি, উই গজিপ। সো এই ধরনের সেন্টেন্স যদি প্রয়োজন তাহলে এই স্ট্রাকচারগুলো অবশ্যই ইউজ করে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। তো হিয়ার আই হ্যাভ বাই দিস 5 স্ট্রাকচার বিকজ a little video lesson can help you or can make you understand easily and properly and correctly. সংক্ষিপ্ত ভিডিও লেসন দিয়ে বেশি ভালোভাবে শেখা যায়। অনেক বেশি একসাথে লেসন দিলে সেখান থেকে অনেক সময় বুঝতে প্রবলেম হতে পারে। সো আই হোপ দ্যাট ইউ উইল বি এনজয়িং দিস ভিডিও লেসন অ্যান্ড you will get something important part or something important lesson, something important learning materials by this short video lesson, and you will always be learning or you will always be trying to learn by this YouTube channel, and I'm always with you to provide you correct learning materials and proper learning materials for your improvement. Today I would like to finish here, and at the end of this video lesson I would like to invite you to subscribe this channel if you haven't subscribed this YouTube channel yet, and you must keep the bell button on if you don't like to miss any updated video lesson of this YouTube channel. So I want to thank you. Thanks for watching. Thanks to all.